গল্পের শুরুতেই আমরা এই ব্যাপারটা জানতে পারি যে কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান মিস্টার উনি তার বিজনেসের লস এবং কিছু লিগ্যাল ইস্যুর কারণে ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়ে নিজের জীবন নিয়ে নিয়েছে। আর ওনার মেয়ে ঈশাও ছিল আমাদের এই গল্পের ফিমেল লিড। সে আজকাল ইউএসএ থাকে। তার কোম্পানি হায়ার হওয়ার কারণে সেখানেও তাকে কিছু লিগ্যাল কেসেসের সামনাসামনি হতে হচ্ছে। আর এসবের কারণে তো তার 3 বছরের জন্য জেলও হয়ে যায়। 3 বছর যাবৎ ধরে তার শাস্তি কাটানোর পরে সে তার নিজের দেশ চায়নাতে ফিরে আসে। আর সে যখনই এয়ারপোর্টে নামে তখনই কেউ একজন তার উপরে নজর রাখছিল। আর তারপরে সে যখন ট্যাক্সিতে করে যাচ্ছিল তখন একটি বড় গাড়ি তার ট্যাক্সি পিছু করতে থাকে। আর শেষ পর্যন্ত তো ওই বড় গাড়িটি ট্যাক্সিটির সামনে এসে ট্যাক্সিটিকে আটকে নেয়। ঈশা যখন ট্যাক্সি থেকে নামে কি হয়েছে এটি দেখার জন্য, তখন ওই বড় গাড়ি থেকে নেমে আসে আমাদের গল্পের মেন লিড সুজান, যে ছিল চ্যান গ্রুপের প্রেসিডেন্ট। এর সাথে সে অনেক বেশি হ্যান্ডসামও ছিল। প্রথমে দিকে সুজান তো ভালো মতনই ঈশাকে বলে যে আমার সাথে চলো, কিন্তু ঈশা যখন তার কথা না মেনে ট্যাক্সিটিতে উঠতে যায় তখনই সে তাকে বাধা দেয়। আর ঈশা কোনোভাবে সুজানের সাথে যেতে না চাইলে সুজান তখন তাকে জোর করে গাড়িতে তুলে তার বাসাতে নিয়ে যায়। আর বাসার মধ্যে আসার পরে সেই ঈশাওকে একটি ফোর্সড কিস করে দেয়। আর এখান থেকে এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে ওরা দুজন হয়তো আগে থেকে একে অপরের সাথে রিলেশনশিপে রয়েছে। সুজান এখানে ওকে বলতে থাকে যে তুমি 3 বছর ধরে আমাকে কিছু না বলে গায়েব হয়েছিলে, আর এখন তুমি ফিরে এসেছো, আর এখনো তুমি এমন ভান করছো যেন তুমি কিছুই জানো না। আর তুমি কি মনে করছো আমার কাছে কিছুই নেই? তোমার বাবার বডিও আমি কালেক্ট করেছিলাম, আর এর সাথে সাথে তোমার যে বাড়িটি ছিল এবং তোমার কোম্পানি সবকিছুই আমি কিনে নিয়েছি। ঈশা হয়তো এই সমস্ত জিনিসগুলো তার নিজের করে আবারও ফিরে পেতে চাচ্ছিল, যার কারণে তো সে সুজানের কাছে বারবার রিকোয়েস্ট করতে থাকে। সুজানও তাকে বলে দেয় যে ঠিক আছে, আমি তোমাকে সবকিছু ফিরিয়ে দিব, কিন্তু তুমি আমাকে যে কথাটি দিয়েছিলে সেটি এখন তোমাকে রাখতে হবে, তাহলে আমিও তোমাকে সবকিছু ফিরিয়ে দিব যেগুলোতে শুধুমাত্র তোমার অধিকার আছে। এটি বলেই সে ঈশাবের দিকে একটি রিং ছুঁড়ে দিয়ে বলে কালকে বিয়ের জন্য রেডি থেকো। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি আমাকে বিয়ে করবে, আর এখন তোমার সেই কথাটা রাখার সময় চলে এসেছে। পরের দিন আমরা দেখতে পাই যে ঈশাওকে ব্রাইড হিসেবে রেডি করানো হচ্ছিল। এখানে আমরা দেখতে পাই যে ঈশাওয়ের ড্রেসে তো একটু প্রবলেম হয়েছিল, এর সাথে সাথে কেউ একজন ঈশাওয়ের জুতাও নষ্ট করে দিয়েছে। এগুলো দেখে তো এটাই মনে হচ্ছিল যে কেউ ইচ্ছে করে এসব করছে, যে কিনা তাদের এই বিয়ের বিপক্ষে রয়েছে। এরপরে বিয়ের ভেন্যুতে তো আমাদের অন্য একটি ছেলেকেও দেখানো হয়, যার নাম ছিল জিওন। এখানেই তো সুজানের অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দিয়ে বলে যে আপনাদের বিয়েতে জিওনও এসেছে, এই জন্য প্লিজ বিয়েতে একটু সাবধানে আসবেন। সেই সময় ব্রাইডের এন্ট্রি হয়। জিওন যখন ব্রাইডকে দেখে তখন তো সে এক নজরে শুধু ওকে দেখে যাচ্ছিল, কারণ ওকে আজকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ঈশা ওকে দেখে তো সেখানে উপস্থিত সবাই নানা ধরনের কথা বলতে থাকে যে এখানে তো বউ পৌঁছে গেছে, তবে বরের তো কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। সেই সময় ওখানে একটি বড় স্ক্রিনে অনেকগুলো নিউজ এবং সেই সময়কার সমস্ত খবরগুলো চলতে থাকে, যেখানে ঈশার বাবা কিভাবে এতগুলো ঋণের বোঝার মধ্যে ডুবে যায় এবং কিভাবে সে সুইসাইড করে নিজের জীবন নিয়ে নেয় সেই সব খবরই দেখানো হচ্ছিল। এখানে এত বড় স্ক্রিনে এইসব নিউজগুলোকে প্লে করে ঈশাওকে সবার সামনে বদনাম করারই চেষ্টা করা হচ্ছিল। এগুলো দেখার পরে তো ঈশার তার বাবার কথা অনেক বেশি মনে পড়তে থাকে, আর তার কাছে তো এটাই মনে হচ্ছিল এই সব কিছু সুজানই হয়তো করছে। তাই সে মনে মনে বলতে থাকে যে আমি জানি তুমি আমাকে বিরক্ত করার জন্য এবং আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য এগুলো করছো। কিন্তু সেই সময় জিওন আসে ঈশার কাছে আর তাকে সাপোর্ট করে বলে যে কারোর কোনো বদনামের সম্মুখীন হওয়া তোমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে সাপোর্ট করব। কিন্তু ততক্ষণেই সেখানে সুজানও চলে আসে, আর সে ঈশার কানে কানে গিয়ে বলে যে তুমি যদি ওর সাথে এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে যেগুলো ফেরত দিব বলেছিলাম সেগুলো কিন্তু কিছুই দিব না। এই জন্য যে ডিসিশনগুলো নিবে সেগুলো অনেক ভেবেচিন্তে নিও। ঈশাও তো সিদ্ধান্ত নেয় যে সে সুজানকে বিয়ে করবে, আর সে জিওনকে বলে সাইডে থাকার জন্য। এরপরে তো ওদের দুজনের ওয়েডিং সেরেমনি কমপ্লিট হয়ে যায়। তাদের দুজনের এই বিয়েগুলো তো আড়াল থেকে একটি মেয়ে দেখছিল। দুঃখিত গাইস, ছোট্ট একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা এটাকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যাও।
আজ আমি আপনাদের একটি বিশ্বস্ত বুকমেকার অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবেন, এমনকি আপনি স্কোরও অনুমান করতে পারবেন। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন স্লট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে আপনি আইফোন, ল্যাপটপ, এমনকি BMW এর মতন আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোল। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি আপনি এখনই এটি ট্রাই না করে থাকেন তাহলে আপনি মিস করছেন। নতুন ইউজাররা আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 30,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারেন। আর জেতা টাকা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সুজান ঈশাওকে যে প্রমিস করেছিল, সে প্রমিসের মোতাবেক সে ঈশাওকে তার বাড়িটি ফেরত দিয়ে দেয়। এইটা সেই বাসাই ছিল যেখানে ঈশাও তার বাবাকে সাথে করে থাকতো। আর এখানে তার সাথে সুজানের প্রথম দেখা হয়েছিল। সুজান ছিল তার আন্টির ছেলে। ছোটবেলা থেকে তো সুজান এবং ঈশাওয়ের বন্ধুত্ব অনেক বেশি গভীর ছিল। আজও ঈশাওয়ের বাসাতে সেই পেন্টিংটি রয়েছে, যে পেন্টিংটি সে এবং সুজান একসাথে মিলে বানিয়েছিল। এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে সুজান আসলে কোনো গোলমালই করেছিল না। সে ঈশাওয়ের ড্রেসও নষ্ট করেনি, এমনকি জুতাও না। আর সেই ওয়েডিং ভেন্যুতে যে নিউজগুলো প্লে করা হচ্ছিল সেগুলো সুজান প্লে করেনি, বরং সেখানে ঈশাওয়ের অন্য একটি শত্রু ছিল, যে ওদের দুজনকে ভাবে একসাথে দেখে অনেক বেশি জেলাস ছিল। আর সেই ওই সমস্ত কিছু প্ল্যানিং করেছিল, যাতে করে সে ঈশাওকে সবার সামনে এম্বারেসমেন্ট ফিল করাতে পারে। এরপরে আমরা দেখি যে সুজান আসছে ঈশাওয়ের কাছে এবং তার থেকে তার ফোনটি নিয়ে নেয়। ফোন নেওয়ার পরে সে দেখে যে ঈশাওয়ের ফোনে তো জিওনের মেসেজ এসেছে। এইগুলো দেখার পরে তো সুজান অনেক বেশি রেগে যায়, আর সে ঈশাওকে বলতে থাকে যে তুমি 3 বছর ধরে ইউএসএ ছিলে এবং আমার সাথে কোনো কন্ট্যাক্টও করোনি। আর আমি এই ব্যাপারটা খুব ভালো মতনই জানি যে জিওন তোমার আগে সেখানে চলে গিয়েছিল। তোমরা দুজন প্ল্যান করে এটা করেছিলে। তুমি প্রথম থেকে আমাকে ধোকা দিয়ে যাচ্ছিলে, তাই না? এগুলো বলার পরেই তো সুজান জোর করে ঈশাওকে কিস করে নেয়। তারপরে সে ঈশাওকে তার কাঁধে করে রুম পর্যন্ত নিয়ে যায়। আর তারপরে সে ঈশাওকে বেডে ফেলে দিয়ে বলে যে তোমাকে তোমার ওয়াইফের ডিউটিগুলো পালন করতেই হবে, কারণ আমি তোমার হাজব্যান্ড আর আমার পুরো অধিকার আছে তোমার উপরে। কিন্তু ঈশাও যখন তার এই প্রস্তাবে রাজি হয় না, তখন সুজান তাকে বলে যে ঠিক আছে, তুমি যদি এসব কিছু করতে না চাও তাহলে এখনই আমার রুম থেকে বেরিয়ে যাও। এগুলো শোনার পরে তো ঈশাও তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। আর এরই সাথে আমাদের ঈশাওয়ের মেমোরিতে নিয়ে যাওয়া হয়, মানে আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখতে পারি যে ঈশাও যখন প্রথম দিন তার ইউনিভার্সিটিতে যায় তখন তো সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আর সেখানে তার সাথে প্রথম পরিচয় জিউন এবং লিয়ানের সাথে হয়, যে ছিল তার সিনিয়র। জিউন যখন প্রথমবার ঈশাওকে দেখেছিল তখন তো সে প্রথম দেখাতেই ওকে পছন্দ করে ফেলে। তবে সেই সময় সেখানে জিউন চলে আসে, যে ছিল ওর কাজিন। জিউন তো এখানে ঈশাওকে পুরো দমে প্রোটেক্ট করছিল, আর কোনো ছেলেকে ঈশার আশেপাশেও আসতে দিচ্ছিল না। এরপরে তো জিউন ঈশাওকে পুরো ক্যাম্পাসটি ঘোরাতে নিয়ে যায়। সেখানে একটি কাপল দাঁড়িয়ে কিস করছিল, যেটি দেখে তো জিউন তাড়াতাড়ি করে ঈশাওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। ঈশাওকে জিজ্ঞাসা করে যে তোমারও কি এখানে কোনো গার্লফ্রেন্ড রয়েছে, যেটি শুনে জিউন তো চুপ হয়ে যায়। এরপর ঈশাও যখন তার হোস্টেলে যায় তখনই তার সাথে পরিচয় হয় শিনরানের, যে ছিল তার রুমমেট। আর প্রথম দেখাতেই তো ঈশার কাছে শিনরানকে অনেক বেশি সুইট মনে হয়, কারণ এখানে শিনরান তাকে অনেক বেশি হেল্প করেছিল। তবে শিনরানের মনের মধ্যে তো অন্য কিছু চলছিল, কারণ সে এখানে আসার পরে দেখে ফেলেছিল যে ঈশাও ছিল সুজানের রিলেটিভ, আর ওরা দুজন অনেক বেশি ক্লোজও। আসলে শিনরানের সুজানের প্রতি ক্রাশ ছিল, আর সুজান এমন একটি ছেলে ছিল যে কিনা তার আশেপাশে কোনো মেয়েকেই আসতে দিত না। তাই শিনরান মনে মনে ভাবছিল যে এই মেয়ে ঈশার মাধ্যমে সে সুজানের কোনো না কোনোভাবে মন জয় করার চেষ্টা করবে। এইসব কথা চিন্তা ভাবনা করে শিনরান ঈশার ফ্রেন্ড হয়ে তো ওদের সাথে লাঞ্চ করতেও চলে যায়। আর এভাবেই শিনরান ঈশাওকে ব্যবহার করে সুজানদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে নিজের এন্ট্রি করিয়ে নেয়। ওরা 4 জনই ছিল ঈশার সিনিয়র এবং তারা আর্কিটেকচার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে। ঈশা যতই ওদের থেকে জুনিয়র হোক না কেন, ওর কাছে অনেক ভালো ভালো আইডিয়া ছিল। ওর সবসময় ইচ্ছে ছিল আর্কিটেক্ট হওয়ার এবং ওর বাবারও কনস্ট্রাকশনেরই বিজনেস ছিল।
একদিন ক্যাম্পাসে রাতের বেলায় সুজান এবং ঈশাও মিলে ফায়ারফ্লাইজ দেখতে যায়। সেই সময় সেখানে একজন গার্ড চলে আসে। ওদের দুজনকে যখন একসাথে দেখে তখন মনে করে যে ওরা দুজন হয়তো কাপল, এই জন্য সে ওদের দুজনকে ধরে ফেলে। এই সময় গার্ডের থেকে যখন ওরা দুজন পালাতে যায় তখনই তো ঈশার পায়ে মুচকান লেগে যায়, যার ফলে তো ওরা গার্ডের হাতে ধরা পড়ে যায়। ঈশাও তখন গার্ডকে বলে যে আমরা তো লিগাল কাপল। এরপরে ওরা গার্ডকে কোনোভাবে ডিস্টার্ব করে তো সুজান ঈশাওকে কোলে তুলে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এই সময় তো ঈশাও সুজানকে শুধু দেখেই যাচ্ছিল, আর তারা দুজন এভাবে তো একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। সুজান যখন হোস্টেলের বাইরে ঈশাওকে নামিয়ে দিতে যায় তখন ওরা দুজনে একে অপরের এত বেশি ক্লোজে চলে আসে যে ওদের মাঝে কিস হতেই যাচ্ছিল। কিন্তু সেই সময় সেখানে সিনরান চলে আসে, যার ফলে ওদের দুজনে কিসটা হয় না। আমরা এখান থেকে দেখতে পাই যে সিনরান তো নিজের হাত থেকে কোনো সুযোগে হাতছাড়া করতো না সুজানের ক্লোজে যাওয়ার। আর সিনরান ইচ্ছে করে প্রজেক্টে যখন তারা সবাই মিলে কাজ করত তখন সে বারবার ঈশাওকে জিওনের সাথে পাঠিয়ে দিত, কিন্তু এর সত্ত্বেও সুজান সবসময় ঈশাওর উপরে নজর রাখতো। ওর যখনই মনে হতো যে ঈশায় তার সাহায্যের প্রয়োজন তখনই সে ঈশার কাছে চলে যেত। একদিন তো ও ঈশাকে জিজ্ঞাসা করে ফেলে যে কিছুদিন হলো জিনু তোমার অনেক ক্লোজে আসার চেষ্টা করছে, তোমার কি ওর প্রতি কোনো ইন্টারেস্ট আছে? কিন্তু ঈশাও তো তাকে ক্লিয়ারলি বলে দেয় যে ও শুধুমাত্র আমার সিনিয়র, এর থেকে বেশি আর কিছু না। ঈশার বাবার ছিল অনেক বড় একটা কোম্পানি, আর সিনিয়র হওয়ার কারণে তো লিঙ্কের মাধ্যমে সিনরান ওখানে তার জন্য একটি জবেরও ব্যবস্থা করে নেয়, আর সে ওখানে কাজ করতে শুরু করে দেয়। একদিন তো সে ইচ্ছে করে ঈশার ব্যাগ থেকে ইনভিটেশন কার্ডটি বের করে নেয়। আসলে একটি কম্পিটিশনে ওদের সবার একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু সিনরান ভাবছিল যে সে কোনোভাবে সুজানের সাথে পেয়ার বানিয়ে নিবে। কিন্তু সেখানে যাওয়ার পরে সিনরান দেখে যে যতই ঈশাও কম্পিটিশনে ঢুকতে না পারুক, সেখানে ঈশার পরিবর্তে ঈশাও যে বক্তব্যগুলো দিতে চলেছিল সেগুলো সুজানই তার হয়ে দিয়ে দেয়। আর এগুলো বাহিরে দাঁড়িয়ে থেকে যখন ঈশাও দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এসব কিছু দেখেতে সিনরান অনেক বেশি রেগে যায়। সে এত বেশি জেলাস ফিল করছিল যে সে সুজানকে পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারত। তবে সুজান তো সিনরানকে তার আশেপাশেও আসতে দিত না। ফার্স্ট প্রাইজ তো ওরাই জিতে ফেলে, যার কারণে তো ওরা সবাই মিলে যায় পার্টি করতে। পার্টি করার সময় তো এখানে তিনজন ড্রিঙ্ক করে পুরো টাল্লি হয়ে যায়। শুধুমাত্র জিনহু এবং সুজানই বাকি ছিল। সুজান জিন্নুকে বলে যে দেখো, যতই ঈশা আমার কাজিন হোক না কেন, আমি ওকে বোনের নজরে কখনোই দেখি না, তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি ওর থেকে দূরত্ব বজায় রেখে চলো। তবে জিন্নু তো ওকে বলে দেয় যে আমি পুরো দমে তোমার সাথে কম্পিট করব। তুমি ওকে বোন নাই ভাবতে পারো, কিন্তু ও তো তোমাকে নিজের ভাই ভাবতেই পারে। এরপরে আমরা একদিন দেখি যে জিনহু ঈশাওকে একটি জায়গাতে ডেকে নিয়ে যায়, এবং সেখানে যখন ঈশাও আসে তখন সে তাকে প্রপোজ করে দেয়। তবে বেচারি ঈশাও তো অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করছিল। ও তো বুঝতে পারছিল না যে সে জিনহুকে কিভাবে কি রিপ্লাই দিবে। কিন্তু সেই সময় সেখানে সুজানের এন্ট্রি হয়, আর সে ঈশার হাত ধরে তো সেখান থেকে দৌড়ে চলে আসে। আর এভাবে তো ঈশাও ওই এম্বারেসমেন্টের হাত থেকে বেঁচে যায়। ওদের দুজনকে এভাবে যেতে তো সিনরানও দেখে নেয়, আর এভাবে ওদের দুজনকে এত খুশি দেখে তো ও অনেক বেশি জেলাস ফিল করছিল। এরপরে সুজান ঈশাওকে নিয়ে একটি জায়গাতে যায়, যেখানে সে ঈশার ছোটবেলা থেকে এখন পর্যন্ত সমস্ত মেমোরিগুলোকে একত্রিত করে রেখেছে। সুজান এখানে ঈশাওকে বলতে থাকে যে আমি তোমাকে ছোটবেলা থেকে অনেক পছন্দ করতাম, যতই আমি তোমার থেকে 3 বছরের সিনিয়র হই না কেন। এখানে আসার পরে আমি কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখাইনি, আমি তো শুধুমাত্র এই টাইমটুকুরে অপেক্ষা করছিলাম যে কবে তুমি এখানে আসবে আর আমি কবে আমার মনের কথাটি তোমাকে বলতে পারবো। এসব কিছু শোনার পরে তো ঈশা ওকে ইয়েস বলে দেয়, আর তারপরে ওরা দুজন একে অপরকে কিস করে নেয়। এখান থেকে ওরা দুজন একে অপরকে ডেট করতে থাকে। ওরা দুজনে তো এরপর থেকে ক্যাম্পাসেও একে অপরের সাথে বেশি বেশি সময় কাটাতে থাকে। আর অন্যদিকে জিনু ও তো এবার গিভ আপ করে দিয়েছিল, আর ও এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে ঈশা এবং সুজান একে অপরকে ভালোবাসে। এরপরে তো আমরা দেখি যে জিনুর পড়াশোনা প্রায় কমপ্লিট হতে চলেছিল, আর সে খুব তাড়াতাড়ি ইউএসএও চলে যাবে। একদিন রাতে ও ওদের দুজনকে এসে বলে যে আজকে তোমাদের সাথে আমার এটা লাস্ট ডিনার হবে, কারণ এরপর আমি ইউএসএ চলে যাব। আমার স্কলার
স্কলারশিপ হয়ে গিয়েছে। অন্যদিকে আমাদের ঈশার বাবাকে দেখানো হয়, সে তো আজকাল অনেক বেশি টেনশনের মধ্যে থাকতো। সে ঈশাকে জানায় যে সুজানের নামে একটি জমি রয়েছে, সেটি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের অনেক লাভ হবে। তবে ঈশাও তো সুজানকে কোনো ধোঁকা দিতে চাচ্ছিল না, এই জন্য সে তার বাবাকে মানা করে দেয়। তবে তার বাবা বলে যে তোমাদের তো একদিন না একদিন একে অপরকে বিয়ে করতেই হবে, তাই তুমি এমনটা করো যে ওর কাছে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তুমি আমাকে নিয়ে এসে দাও, আর আগে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি নিজে দেখে নিতে পারবো। এইগুলো শোনার পরে তো ঈশার মন একটুও মানছিল না এসব কাজ করার জন্য। কিন্তু যখন সে দেখে যে তার বাবার কাছে অনেক ফোন আসছে এবং সে অনেক বেশি টেনশনের মধ্যে রয়েছে, আর এসব দেখার পরে তো সে তার বাবাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর এসব কথা চিন্তা ভাবনা করেই তো ঈশাও যায় সুজানের সাথে দেখা করতে। আর সে তাকে বলে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি তোমাকে বিয়ে করে নিব। এটি শোনার পরে তো সুজান অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে ওরা দুজন মিলে ওদের বাসাতে যায় এবং সেখানে গিয়ে তো একে অপরের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এরপরে রাতের বেলায় সুজান যখনই ঘুমিয়ে গিয়েছিল তখনই ঈশা উঠে পড়ে, আর সে সুজানের ডকুমেন্টসগুলোকে বের করে তার স্ট্যাম্পটি নিজের বাবার ডকুমেন্টসের স্ট্যাম্পের উপরে লাগিয়ে দেয়। এইসব কাজ কমপ্লিট করার পরে ঈশাও তো সোজা তার হোস্টেলে চলে যায়। পরের দিন সকালবেলায় ঈশা যখন বাইরে আসে তখন দেখে যে সুজান তো তার হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে সেই ডকুমেন্টসগুলোই ছিল। সুজান ঈশাকে বলতে থাকে, কালকে রাতে তুমি আমার সাথে এই জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলে যাতে তুমি আমাকে ধোকা দিতে পারো। এইসব ডকুমেন্টসগুলো সুজানের হাতে দেখে তো ঈশা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ কালকে রাতে এই ডকুমেন্টসগুলো তো সে তার সাথে করে নিজের হোস্টেলে নিয়ে এসেছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ঈশার বাবা তাকে ইউএসএ চলে যাওয়ার জন্য বলে, আর তাকে এটাও বলে যে ওখানে তোমার কিছু কাজ আছে, তাই তোমাকে ইউএসএ চলে যেতে হবে। ঈশার বাবা তাকে এত বেশি জোরাজুরি করতে থাকে যে ঈশা সুজানকে গুড বাই না বলে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের দেখানো হয় যে ওই ডকুমেন্টসগুলো সুজানকে আর কেউ না বরং সিনরানি দিয়েছিল। সিনরানি এখানে সুজানকে এটাও বলে দিয়েছিল যে ঈশাও তো তোমাকে প্রথম থেকেই ধোকা দিচ্ছে, ও তো শুধু এটুকুই চাচ্ছিল যে কোনোভাবে তোমার প্রপার্টিগুলো যাতে সে তার নামে করে নিতে পারে, আর এসব সিদ্ধান্ত ও আগে থেকে নিয়ে রেখেছিল, যার কারণে তো জিনহর পিছন পিছন ও ইউএসএ চলে গেল। ঈশার চলে যাওয়ার পরে সুজান তো অনেক বেশি কষ্টের মধ্যে পড়ে যায়, যার কারণে তো সে অনেক বেশি ড্রিঙ্কও করে ফেলে। আর এই সময় ঈশাও তো সুজানকে অনেকগুলো মেসেজ করে রেখেছিল। তবে এখানে সুজানের ড্রাঙ্ক হওয়ার সুযোগ নিয়ে সিনরান নিজেই সুজানের বদলে ঈশাওকে মেসেজে রিপ্লাই করে দেয় যে আমি তোমার সাথে আর কোনোদিন কোনো কথা বলতে চাই না। আর ওইদিকে ইউএসএ যাওয়ার পরে তো ঈশাও 3 বছরের জেল হয়ে যায়, যার কারণে সে আর সুজানের সাথে কোনো কন্ট্যাক্টই করতে পারে না। সিন এবার প্রেজেন্টে চলে আসে। আমরা ঈশাওকে দেখি সেই ব্যাপারটা জানতে পারে যে সিনরান সুজানের কোম্পানিতে একটি বড় পদে রয়েছে, আর এসব কিছু দেখার পরে তো ও ডিসিশন নিয়ে নেয় যে আমিও কোম্পানি জয়েন করব। কারণ ঈশা এটি মনে করতো যে ওর বাবার কোম্পানির বরবাদ হওয়ার পিছনে কোথাও না কোথাও সিনরানেরও হাত রয়েছে। এরপরে একদিন ঈশা বাইরে চলে যায়, তবে ওখানে সুজান তাকে দেখে ফেলে। আর সে যখন ঈশাকে এখান থেকে জোর করে নিয়ে যাচ্ছিল তখন তো ঈশার পায়ে মচকান লেগে যায়, যার কারণে সে ওকে নিয়ে হসপিটালে যায়। তবে এখানে তো একটি মেয়ে এসে ঈশার আইডিটি চুরি করে নেয়। তবে মেয়েটি কে ছিল সেটি তো আমাদের এখন দেখানো হয় না। বাসায় আসার পরে ঈশা ওকে জানায় যে আমি নিজেও জব করতে চাই, তবে সুজান তোকে মানা করে দিয়ে বলে যে আমি তোমার পুরো দায়িত্ব নিয়ে তোমার খেয়াল রাখতে পারবো। কিন্তু ঈশাও বলে যে আমি তো কোনো পেট না, আমি নিজে কাজ করব এবং নিজে ইনকাম করব। সুজান তো যাওয়ার সময় ঈশাকে বলে দেয় যে কালকে আমাদের কোম্পানিতে একটি ইন্টারভিউ চলছে, সকাল সকাল রেডি হয়ে তুমি চলে এসো। পরের দিন সকালবেলায় ঈশা ইন্টারভিউ দিতে চলে যায়। যেহেতু সে পড়াশোনা অনেক ভালো ছিল এজন্য তো সে এই চাকরির অনেক বেশি যোগ্য ছিল। ইন্টারভিউ দেওয়ার সময় তো ঈশা এখানে একটি মেয়েকে সাহায্য করে, কিন্তু অন্য একটি মেয়ে তো ওদের দুজনকে এভাবে দেখে বলে ওঠে যে ওরা চিটিং করছে। এগুলো শোনার পরে তো যিনি ইন্টারভিউ নিচ্ছিল তার কাছে একটু সন্দেহ হতে থাকে। কিছুক্ষণ পরে সুজানের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে ঈশার ডিজাইন তো অনেক বেশি ভালো ছিল, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে দেখে নিতে পারো। তবে সুজান তো মানা করে দেয়, আর সুজান ওখান থেকে চলে যায়। তবে অ্যাসিস্ট্যান্ট তো দরজার বাইরে দাঁড়িয়ে 3 পর্যন্ত গুনতে থাকে, কারণ ও জানতো সুজান ফিরে আসবে, আর এমনটাই হয়। সুজান ডিজাইন দেখার জন্য আবারও ফিরে আসে।
আর আমরা দেখতে পাই যে ইন্টারভিউতে 3টি মেয়েকে সিলেক্ট করে নেওয়া হয়। আর এই 3টি মেয়ের মধ্যে সব থেকে টপে ঈশাও ছিল। ঈশাওকে এখানে দেখে তো সিনরান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর সিনরান ইচ্ছে করে এই ব্যাপারটা রটিয়ে দেয় যে ও হচ্ছে সুজানের ওয়াইফ, এই জন্য ওকে বেশি ফেভার করা হচ্ছে। অন্যদিকে আমরা জিনহুকে দেখি, সে তো পুরো টাইম ঈশাওয়ের উপরে নজর রাখছিল যে সে কোথায় যাচ্ছে এবং কি করছে। আর ওইদিকে আমরা দেখতে পাই যে সুজান, সিনরান এবং ঈশাওকে একটি প্রজেক্টের হেড বানিয়ে দেওয়া হয়। এখন তো ঈশা এবং সিনরানকে একসাথে মিলে কাজ করতে হবে, যার কারণে ওরা একে অপরের সাথে হাত মিলাই। কিন্তু হাত মিলানোর পরেই তো সিনরান ওয়াশরুমে এসে তার সেই হাতটি অনেকক্ষণ ধরেই ধুতে থাকে। এখানে সিনরানের সাথে একটি মেয়েও দাঁড়িয়েছিল যে কিনা ঈশার বাবার ব্যাপারে বলে চলছিল যে ঈশার বাবা অনেক খারাপ কাজ করেছে আর এই জন্য হয়তো তাকে সুইসাইড করতে হয়েছে। ঈশাও তো ওই সময় কথাগুলো শুনে ফেলে, যার কারণে তো সে অনেক বেশি রেগে যায়। এই জন্য সে ওই মেয়েটির মাথার উপরে গিয়ে পানি ঢেলে দেয় আর তাকে বলে যে তোমার জিহ্বা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে, এটিকে তুমি ভালো মতন পানি দিয়ে ধুয়ে ফেলো। আর সে মেয়েটিকে ওয়ার্নিং দিয়ে বলতে থাকে যে এরপরে যদি তুমি আমাকে এম্বারেসমেন্ট করার চেষ্টা করো তাহলে দেখো আমি তোমার সাথে কি করি। এরপরে আমরা দেখি যে ঈশা যতক্ষণ ধরে কোম্পানিতে কাজ করত, সুজান তো কোনো না কোনো বাহানা দিয়ে তাকে দেখতে চলেই আসতো। একদিন ঈশা যখন কাজ করছিল তখন তার শার্টটি অনেক বেশি উঁচু হয়ে যায়। সুজান তখন এটি দেখে কোনোভাবে ঈশার কাছে এসে তার শার্টটিকে নিচে নামিয়ে দেয় আর ছোট্ট একটি স্মাইল দিয়ে সেখান থেকে সে চলে যায়। এই অফিসে সিনরানের কিছু কলিগস ছিল যারা কিনা ঈশাওকে বিরক্ত করার জন্য তাকে ইচ্ছে করে বেশি বেশি করে কাজ দিত। একদিন ঈশাও এভাবে ওভারটাইম করছিল, তখনই সুজান তো তাকে দেখতে চলে আসে। সুজান তো ঈশার কাছে এসে বসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে দেয়, এমনকি সে ঈশার হেয়ার ব্যান্ডটিও খুলে দেয়। তবে ঈশাও তো ওর দিকে তাকিয়েও দেখে না। আর ওর এইসব ব্যবহারের কারণে তো হঠাৎ করে ঈশার একটি ডিজাইনের উপরে পানি পড়ে যায়। এই জন্য তো ঈশা ওর উপরে অনেক বেশি রাগ দেখাতে থাকে আর বলে যে তোমার জন্য এখন আমাকে এই ডিজাইন আবারও বানাতে হবে। ঈশাও এমনভাবে সুজানের উপর রাগ দেখাচ্ছিল যেটা দেখে মনেই হচ্ছিল না যে সুজান ঈশার বস, মনে তো এটাই হচ্ছিল যে ঈশাই হয়তো তার বস। এইসব কিছু হবার পরে তো সুজান অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করতে থাকে, যার কারণে সে চুপচাপ সেখান থেকে উঠে চলে যেতে থাকে। এরপরে সে লিফটের মধ্যে গিয়ে কিছুক্ষণ ঈশার জন্য অপেক্ষা করে, তবে ঈশাও তা আসে না। ওইদিকে ঈশাও তো খেয়াল করে যে সিনরানের অফিস রুমের মধ্যে কেউ নেই, যার কারণে তো সে সেখানে যায়। সেখানে যাওয়ার পরে সে ডকুমেন্টসগুলোকে হাতাহাতি করে দেখতে থাকে, যাতে করে এখানে থেকে সে তার বাবার কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন পায়। কারণ ও তো এটাই মনে করছিল যে এই সব কিছুর পিছনে হয়তো সিনরানেরও হাত থাকতে পারে। এই জন্য সে ডকুমেন্টসগুলোকে ভালো করে দেখছিল, কিন্তু তখনই সেখানে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। আর এটি দেখে তো ওইদিকে সুজান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে মনে করছিল যে ঈশা যেমন ছোটবেলায় অন্ধকার দেখে ভয় পেত, এখনো হয়তো সে ভয় পাচ্ছে। এই জন্য সুজান তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। আর এদিকে আমরা ঈশাওকে দেখি, সে যেহেতু এখন বড় হয়ে গেছে তাই তার ছোটবেলার কোনো ভয়ে এখন আর লাগে না। এই জন্য ঈশাও সিনরানের অফিস থেকে কিছু ডকুমেন্টসের ছবি নিয়ে আবারও তার রুমে চলে আসে। কিন্তু তখনই সুজান সেখানে এসে ঈশাওকে নিজের কোলে তুলে সেখান থেকে তাকে নিয়ে যেতে থাকে, কারণ সে তো এটাই মনে করছিল যে ঈশাও হয়তো ছোটবেলার মতনই ভয় পাচ্ছে। সুজানের এই ব্যবহার দেখে তো ঈশার রাগটাও একটু কমে যায়, তাই সে সুজানকে বলে যে সরি, প্রথমে দেখে আমি তোমাকে একটু বেশি বকা দিয়ে ফেলেছি, তুমি ঠিকই বলেছিলে আমাদের চলে যাওয়া উচিত, আর এমনিতেও এখন তো ইলেকট্রিসিটিও চলে গিয়েছে। এরপরে ওরা দুজন মিলে বাসায় চলে আসে। বাসায় আসার পরে তো সুজান ভাবতে থাকে যে ছোটবেলার ওই ফোবিয়াটা কি কোনোভাবে দূর করা সম্ভব। এই ব্যাপারে সে তার অ্যাসিস্ট্যান্ট লিয়ার সাথে কথা বলে। লিয়াও তাকে জানায় যে তুমি এক কাজ করো, তুমি আরো একবার এটা ট্রাই করে দেখো। সুজানও তখন লিয়ার কথাতে পুরো বিল্ডিং এর লাইটস অফ করে দেয়। তবে উল্টো কাহিনীটাই ঘটে যায়, কারণ ঈশাও তো ভয় না পেয়ে সুজানের সামনে একটি ক্যান্ডেল নিয়ে পুরো পেতনির মতন দাঁড়িয়েছিল। আর সুজান যখনই তাকে এভাবে দেখে তখনই তো সে ভয় পেয়ে যায়, যার ফলে তো ঈশাও তখন সুজানকে গাইড করে সার্কিট হাউস পর্যন্ত নিয়ে যায়, যাতে করে সে চেক করে দেখতে পারে যে ইলেকট্রিসিটির কোথায় কি প্রবলেম হয়েছে। পরের দিন সকালবেলায় আমরা দেখি যে সুজান ঈশাওকে ইমপ্রেস করার জন্য সকাল সকাল উঠে তার জন্য ব্রেকফাস্ট বানায়। তবে ঈশাও তো ব্রেকফাস্ট না করে অফিসে চলে যায়।
এটি দেখার পরে তো বেচারা সুজান তখন ঈশার জন্য ব্রেকফাস্টটি টিফিন বক্সে প্যাক করে তার অফিস রুমে গিয়ে রেখে আসে। এইগুলো দেখার পরে ঈশাও তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে ভাবতে থাকে যে সুজান আমার এখন কত বেশি কেয়ার করছে। আর অন্যদিকে আমাদের জিউনকে দেখানো হয়, সে তো আজকাল সুজানের কোম্পানিরই ক্লায়েন্ট ছিল। জিউনের কাছে যখন সুজানের কোম্পানি থেকে ডকুমেন্টস আসছে, তখন সে সেই ডকুমেন্টসের লেখাগুলো দেখে তো এটা বুঝতে পেরে যায় যে এগুলো ঈশাওই লিখেছে। আর এটা দেখে জিউন বলতে থাকে যে ঈশাও তো কেবলমাত্র এখানে এসেছে আর এখনই ওকে দিয়ে এত বেশি কাজ করাচ্ছে। তবে এই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার্ড বাই তো অন্য একজনের নাম লেখা ছিল, যেটি দেখে তো জিউন অনেক বেশি রেগে যায়। এই জন্য সে সুজানের অফিসে চলে যায় এবং তাকে গিয়ে বলে যে তুমি যদি ঈশাওর কেয়ারই না করো তাহলে তুমি ওকে এই অফিসে কেন রেখেছো? হয়তো তুমি ওকে বুলি করতে চাচ্ছ, এমনটা হলে তুমি ওকে আমার অফিসে পাঠিয়ে দাও, আমি ওর খেয়াল রাখবো। আমি খুব ভালো মতনই জানি যে এই সমস্ত ডকুমেন্টসের ফাইলগুলো ঈশাও বানিয়েছে, তবে ক্রেডিট তো অন্য কাউকে দেওয়া হচ্ছে। আর এভাবে তো ওদের দুজনের মাঝে অনেক বাজেভাবে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এরপরে তো সুজান এর সত্যতা যাচাই করার জন্য অফিসের বাকি এমপ্লয়ীদের কাছে যায়। এখানে আসার পরেই তো সুজান ওই ডকুমেন্টসগুলোর প্রথমে ভালো মতন প্রশংসা করতে থাকে, আর এই ক্রেডিট নেওয়ার জন্য তো তখন দুজন মেয়ে সামনে চলে আসছে। কিন্তু যখনই সুজান বলে যে এই ডকুমেন্টসে কিছু ভুল রয়েছে, তখন ওই দুইটা মেয়ে তো পুরো দোষারোপগুলো ঈশার উপরে দিতে থাকে, যার ফলে তো সুজান সমস্ত কিছু বুঝতে পেরে যায়। এরপরে সুজান ওই দুইটা মেয়েকে বলে যে তোমাদের স্যালারি কেটে নেওয়া হবে, কারণ তোমরা তোমাদের কাজ অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছ। এইসব কিছুর পরে তো ওই দুইটি মেয়ের মধ্যে ইনায়া নামের একটি মেয়ে ঈশার কাছে এসে তার সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে, কিন্তু ঈশাও তো ওদেরকে ক্লিয়ারলি বলে দেয় যে এরপর থেকে আমার সাথে এমন আচরণ করার চেষ্টাও করো না। আজকাল ঈশাও নতুন প্রজেক্টের উপরে কাজ করছিল, আর তার ডিজাইনিং এর জন্য সে অনেক বেশি পরিশ্রম করছিল। আসলে জিউন ছিল ওদের ক্লায়েন্ট, আর এই কাজটা যখন শিনরানের করার কথা ছিল তখন ও এবং ওর টিম মেম্বাররা মিলে কাজ কমপ্লিট করে ফেলেছিল। কিন্তু যখন ওরা ঈশার পার্টি দেখার চেষ্টা করে তখন তো তারা দেখে যে এটা তো মিসিং। এইসব কারণে তো সুজানকে ক্লায়েন্টদের সামনে লজ্জিত হতে হয়। সুজান ঈশার উপর রেগে গিয়ে বলে যে তুমি কি এই কাজটি করোইনি নাকি ভুলে ডিলিট করে ফেলেছো? তবে যাই হোক না কেন, ভুল তোমারই, এই জন্য তুমি কালকের মধ্যে এই প্রজেক্টটি আবারও আমাকে কমপ্লিট করে দিবে। এইসব শোনার পরে তো ঈশার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ সবার সামনে তাকে অনেক ইনসাল্ট করা হয়েছে। জিউন তখন ঈশার কাছে আসে, যেহেতু জিউন ওর পুরাতন ফ্রেন্ড ছিল তাই সে ঈশার মন খারাপ দেখে তাকে চিয়ার আপ করার চেষ্টা করে। আর ওইদিকে সুজান যখন এই ব্যাপারে জানতে পারে তখন তো সেও অনেক বেশি জেলাস ফিল হয়ে যায় যে জিউন কেন এখনো অফিস থেকে যায়নি। এদিকে জিউন তো ঈশাকে এসে জিজ্ঞাসা করে তুমি কি সুজানকে ঘৃণা করো না, কারণ সে তো তোমাকে জোর করে বিয়ে করেছে। সেই সময় তো সুজানও পিছন থেকে এসে ওদের দুজনের কথাবার্তা শুনছিল। এদিকে ঈশা জিউনকে বলতে থাকে যে সুজান যে আমাকে বিশ্বাস করে না এই ব্যাপারটা দুঃখ আমার আছে, তবে আমি ওকে ঘৃণা করি না। ঈশার মুখে এই কথা শুনে তো সুজান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এটাই তো সে কথা ছিল যেটি সুজান ঈশার মুখ থেকে শুনতে চাচ্ছিল। এরপর আমরা দেখি যে আজকের এই দিনে তো ঈশাকে অনেক বেশি কাজ করতে হচ্ছিল। আবারও তো ঈশা সমস্ত ফাইলগুলোকে কমপ্লিট করে রেডি করছিল। অনেক বেশি কাজ করার কারণে তো ঈশার চোখে অ্যালার্জি শুরু হয়ে যায়, এজন্য সে ডেস্কে থেকে উঠে একটু বাইরে যায়। কিছুক্ষণ পরে সে যখন ফিরে আসে তখন দেখে যে ডেস্কের উপরে চোখের ওষুধ রাখা আছে। এই কাজ সুজান ছাড়া আর কেই বা করতে পারত, এমনকি ঈশার জন্য তো ডিজার্টও অর্ডার করা হয়েছিল। কাজ করতে করতে ঈশা যখন সেখানে ঘুমিয়ে পড়ে তখন তো সুজান তার কাছে আসে এবং সে একটি ব্ল্যাঙ্কেটও ঈশার গায়ে জড়িয়ে দেয়। এখানে তো ঈশার রাত্রি পার হয়ে যায়। পরের দিন সকালের মধ্যে তার কাজও কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সে তার প্রজেক্টের সমস্ত কাজগুলো একটি ড্রাইভে কপি করে রেখে ব্রেকফাস্ট করতে চলে যায়। সেই সময় ঈশার ডেস্কে আসে ইয়ানা নামের একটি মেয়ে এবং সে তার সমস্ত কাজগুলো ডিলিট করে দেয়। আর কাজ কমপ্লিট করে যখনই ইয়ানা পিছনে ঘুরে তাকায় তখনই সে দেখে যে তার এই কাজ করতে তো সবাই তাকে ধরে ফেলেছে, যেখানে সুজানও উপস্থিত ছিল। ওরা তো ইয়ানার এই কর্মকাণ্ড দেখে বুঝতে পেরে যায় যে তার মানে আগের বারও ঈশাকে ফাঁসানো হয়েছে। সুজান তো ওই মেয়েটিকে অফিস থেকে ফায়ার করে দেয়। এরপরে সে ঈশার কাছে এসে বলে যে কর্মজীবনে এরকম প্রতিকূলতার সম্মুখীন তোমাকে হতেই হবে। আমি যে তোমাকে কালকে সবার সামনে বকা দিয়েছি
করেছিলাম এটার পিছনেও কোনো না কোনো কারণ রয়েছে। তুমি যাতে তোমার মনের মধ্যে হতাশার জন্ম না দিতে পারো, আবারও ঘুরে দাঁড়িয়ে তোমার কাজগুলোকে আরো ভালোভাবে কমপ্লিট করতে পারো, এই জন্য আমি তোমাকে বকা দিয়েছিলাম। যাই হোক, এই ব্যাপারটা তো এখানেই শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি যে সিমরান ইশাওকে একটি কাজের জন্য একটি সাইটে পাঠায়। এখান থেকে ইশাওকে কিছু ডাটা কালেক্ট করার ছিল। তবে আমাদের ওদিকে সিমরানকে দেখানো হয় সে ফোনে কাউকে একটা বলছিল যে ওই মেয়েকে এমন শিক্ষা দিও যেন ও সারা জীবন মনে রাখে। ওইদিকে আমাদের ইশাওকে দেখানো হয় তাকে তো একটি লোক রুমের মধ্যে আটকে তার উপরে অ্যাটাক করে। সেই সময় সেখানে অন্য একটি মেয়ে চলে আসে যে ইশাওকে ওই লোকটির হাত থেকে বাঁচিয়ে নেয়। আসলে এই মেয়েটির নাম ইউয়ান ছিল। এই মেয়েটি সেই মেয়ে ছিল যে হসপিটাল থেকে ইশাওয়ের আইডি কার্ডটি চুরি করেছিল। এই মেয়েটি ইশাওয়ের পাস্টের ব্যাপারে অনেক ভালো মতনই জানতো, কারণ এই মেয়েটি ইউএসএ সেই জেলখানাতেই থাকতো যে জেলখানাতে ইশাও 3 বছর কাটিয়েছে। এই মেয়েটি তো এখন ইশাওকে ব্ল্যাকমেল করতে থাকে আর ওর আইডি কার্ডটিও দেখায় আর বলে যে এটিও আমার কাছে আছে, তুমি যদি চাও যে আমি আমার মুখ বন্ধ রাখি তাহলে আমাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে। ইশাও বলে যে আমার কাছে এত টাকা নেই। ওই মেয়েটি তখন ইশাওকে হুমকি দিয়ে বলে যে সবাই যদি এই ব্যাপারটা জানতে পারে যে মিস্টার সুজানের ওয়াইফ 3 বছর জেল খেটে এসেছে তাহলে তোমার এবং তোমার হাজবেন্ডের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আর এই জন্য তুমি আমাকে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে আমার ব্যাংক অ্যাকাউন্টে দিবে আর এইভাবে তুমি 10 মাস আমাকে টাকা দিবে। এইসব কিছু বলার পরে তো ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। তবে ইশাও বেচারি তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ওইদিকে তো অফিসে সুজান চারিদিকে ইশাওকে খুঁজে বেড়াচ্ছিল। ও যখন ইশার ফোন বন্ধ পায় তখন তো ওর ইশার জন্য অনেক বেশি টেনশন হতে থাকে। ইশার খোঁজ করতে করতে সুজান যখন ওই সাইটে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে ইশাও তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আসলে ইশার হিট স্ট্রোক হয়ে গিয়েছিল। সুজান তখন তাড়াতাড়ি করে ইশাওকে হসপিটালে নিয়ে যায় এবং তার কেয়ার করতে থাকে। তবে এখানে ইশার ফেস দেখে তো সুজানের মনে হচ্ছিল যে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ওর সাথে ঘটেছে। তাই সে বাইরে এসে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে বলে যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো চেক করাও আর দেখো যে ইশার সাথে কি ওখানে কোনো কিছু ঘটেছিল। কিছুক্ষণের মধ্যে জিওন আসে ইশাওয়ের সাথে দেখা করতে। আর এখানে সে আবারও ইশাওকে বলে যে তুমি আমার কোম্পানিতে জয়েন করো। তুমি নিজেই দেখো সুজান তোমার একদমই খেয়াল রাখে না, এত গরমের মধ্যেও তোমাকে সে ওই সাইটে পাঠিয়ে দিয়েছে। এগুলো শোনার পরে তো সুজানের অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তাই সে এসে আগে জিওনকে সাইডে সরিয়ে দেয় আর বলে যে দেখো এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার আর আমি ওর কেয়ার করতে পারবো, এজন্য তুমি এখান থেকে যেতে পারো। আর এভাবে তো ওরা দুজনে ছোট বাচ্চার মতন একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। ঈশাও তো বিরক্ত হয়ে ওদের দুজনকে কেবিন থেকে বের করে দেয়। এরপরে তো সুজানের ব্যাপারটা জানতে পেরে যায় যে ওখানে একটি মেয়ে যার নাম ছিল ইওয়ান, সেই ঈশাওকে একটি ছেলের হাত থেকে বাঁচিয়েছে। আর ওই মেয়েটিকে দেখে তো সুজান বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই মেয়েটা আগে থেকে ঈশাওকে চিনে। এসব কিছু দেখার পরে তো সুজানকে ঈশার পুরো রাত কেয়ার করতে থাকে। আর পরের দিন সকালে তো জিওন আবার আসে ঈশার সাথে দেখা করতে। কিন্তু সুপ ঈশার শরীরের জন্য ভালো হবে নাকি এই ব্যাপারটা নিয়ে তো ওদের দুজনের মাঝে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। ঈশাও তো আবার ওদের দুজনকে রুম থেকে বের করে দেয়। বাইরে আসার পরে জিওন সুজানকে বলে যে তুমি কি ঈশাওকে একদমই বিশ্বাস করো না? তুমি কি ভাবছো যে আমেরিকাতে 3 বছর ধরে ঈশাও আমার সাথে ছিল? ঈশা আমার সাথে কিছু ছবি ক্লিক করেছিল আর সেই ছবিগুলো দেখে তুমি এই কথাটা কিভাবে মনে করতে পারো? ওই ছবিগুলো জীবন তখন সুজানকে দেখায় আর বলে যে তোমাকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো আসল সত্য নয়, তুমি আসলে কিছুই জানো না এই পুরো 3টা বছর ঈশাও কি করেছে। তুমি যদি এত ইনফরমেশন কালেক্ট করতে পারো তাহলে এই ইনফরমেশনটাও তুমি নিয়ে দেখাও যে 3টা বছর ধরে ঈশা আমেরিকাতে কতটা সাফার করেছে। আর হ্যাঁ, তুমি যদি এমনটা করতে না পারো তাহলে তো তুমি ওকে ডিজার্ভই করো না। এইসব কিছু শোনার পরে তো সুজান যায় তার অ্যাসিস্ট্যান্ট লিওর কাছে এবং এসব ব্যাপারে আবারও ইনভেস্টিগেশন করার জন্য তাকে বলে। আর এখান থেকে সুজান আবারও ঈশার কাছে যায় আর ঈশাকে সাথে করে সে তাকে একটি জায়গাতে নিয়ে যায়। আসলে এটি ছিল ঈশার বাবার গ্রেভ, যেটি ঈশা প্রথমবারের মতন দেখছে। সুজানকে ছাড়া ঈশার আর কোনো রিলেটিভ এখানে ছিল না, যার কারণে ঈশার বাবার বডিটা সুজানই কালেক্ট করেছিল আর সেই তার বাবাকে এখানে কবর দিয়েছিল। এখানে সুজান ঈশাকে বলতে থাকে যে আমি ওই দিন তোমার বাসাতে গিয়েছিলাম ওই ডকুমেন্টসগুলো তোমার বাবাকে দেওয়ার জন্য। যদি তার কাছে ডকুমেন্টসগুলো এতই প্রয়োজনীয় হয় তাহলে আমি সেগুলো তাকে দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু ওই দিনই তুমি আমেরিকাতে চলে গেলে। ঈশাও তখন তাকে বলতে থাকে যে আমি তোমাকে কত কল মেসেজ করেছি কিন্তু তুমি শুধুমাত্র আমাকে ব্রেকআপের মেসেজ দিলে।
আর সেই মেসেজটি আমি আজও আমার মনের মধ্যে থেকে ভুলাতে পারছি না। এটা শুনে তো সুজান অনেক অবাক হয় আর ওকে বলে যে আমি তোমাকে কোনো ব্রেকআপের মেসেজ দিইনি, তুমি কি প্লিজ আমার কথাতে বিশ্বাস করবে। এসব কথা বলার পরেই তো সুজান যায় তার অ্যাসিস্ট্যান্ট লিওর কাছে আর তাকে বলে যে 3 বছর আগে ওই দিন রাতে যখন আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম তখন আমার সাথে কে কে ছিল আর কেই বা আমার ফোনকে টাচ করেছিল। এখান থেকে তো সুজান জানতে পারে যে ওই দিন ওর সাথে সিনডান ছিল। এটা শোনার পরে তো সুজানের সিনডানের উপরে সন্দেহ হতে থাকে যে নিশ্চয়ই ওই ঈশাওকে মেসেজটি পাঠিয়েছিল। যাই হোক, পরবর্তী সিনে আমরা দেখি যে লিয়াও একটি প্ল্যানিং করেছিল সুজান এবং ঈশাওকে ক্লোজ করার জন্য। ও একটি বিজনেস মিটিং এর বাহানা দিয়ে ওদেরকে নিয়ে একটি সাইট ভিজিট করতে চলে যায় আর এখানে আসার পরে সে বাহানা দিয়ে ওদের দুজনকে ক্লোজ করার চেষ্টা করতে থাকে। ওদের তিনজনের সাথে এখানে ঈশাওয়ের একটি ফ্রেন্ডও এসেছিল। এই মেয়েটিকেও তো লিয়াও নিজে প্ল্যানে সামিল করে নেয় আর তাকে বলে যে ওদের দুজনের বিয়ে তো হয়েছে, তবে তারা তাদের সম্পর্কটাকে আগে বাড়াচ্ছে না। এই জন্য আমাদের দুজনের মিশন হবে ওদের দুজনকে ক্লোজে নিয়ে আসার। আর এই প্ল্যান মোতাবেক তো ওরা দুজনে শুধু আলাদা সরে যেত যাতে করে ঈশা এবং সুজান একে অপরের সাথে সময় কাটাতে পারে। এমনকি তারা হোটেল রুমও এভাবে বুক করেছিল যে ওরা দুজনে আলাদা আলাদা থাকবে, কিন্তু সুজান এবং ঈশাওকে একটি রুমেই থাকা লাগবে। হোটেল রুমে তো বেচারা সুজান এসি অন করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়, যার ফলে তো তার পায়ে আঘাত লাগে। ঈশাও সুজানের পায়ে ব্যান্ডেজ করে দেয়। তবে এসি তো নষ্ট ছিল, যেটি লিয়াও এবং ওই মেয়েটি প্ল্যান করেই করেছিল। আর ওরা এটা এই জন্য করেছিল যাতে ওদের দুজনের হট ফিল হয়। আর ওরা দুজনে তো বাইরে দাঁড়িয়ে থেকে দূরবীন দিয়ে এই সমস্ত কিছু দেখছিল। এদিকে সুজানের যখন অনেক বেশি গরম লাগতে থাকে তখন সে শাওয়ার নিতে চলে যায়। ওরা তো তখন শাওয়ারের পানির সাথেও গরমিল করে দেয়, কিন্তু এত প্ল্যানিং করার পরেও তো ওদের সমস্ত প্ল্যানই নষ্ট হতে থাকে। এরপরে রাতের বেলায় ওরা সবাই মিলে ড্রিঙ্ক করার একটি গেম খেলে, কিন্তু এরপরেও ওদের দুজনের মাঝে দূরত্বটা খুব একটা কম হচ্ছিল না। শেষ পর্যন্ত লিয়ার মাথাতে একটি বুদ্ধি আসে আর সে সুজানকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয় আর তারপরে সে সুজানকে তার রুমের বাইরে রেখে আসে। অন্যদিকে আমাদের দেখানো হয় ওই মেয়েটি ইউয়ান শিনরানের সাথে কোম্পানির বাইরে দেখা করে। শিনরান ইউয়ানকে একটি সাইটে নিয়ে যায় আর তাকে অনেক বেশি খাবার খাওয়ায় যাতে করে তার মাধ্যমে সে ঈশার ব্যাপারে কিছু তথ্য জানতে পারে। আর এখানে কথায় কথায় তো শিনরানের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ঈশাও যে 3 বছর আমেরিকাতে কাটিয়েছে সেই সময়টা শিনরানের জন্য মোটেও ভালো ছিল না। আর ওদিকে আমাদের আবারও সুজান এবং ঈশাওকে দেখানো হয়। ঈশাও যখন দরজা খুলে সুজানকে ড্রাঙ্ক অবস্থায় দেখতে পায় তখন সে সুজানকে রুমের মধ্যে নিয়ে যায়। সুজান ড্রাঙ্ক অবস্থায় ঈশাওকে ওইসব দিনের কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল যখন ঈশাও ছোটবেলায় তার বেলুন উড়ে যাওয়াতে অনেক বেশি কান্না করেছিল। আজও সুজান ঈশার জন্য একটি বেলুন নিয়ে এসেছে। সুজান তো এখানে ঈশাওকে জড়িয়ে ধরে একটি কিসও করে দেয়, তবে ঈশাও তো সুজানকে জোরে একটা পাঞ্চ মেরে দেয়। আর এরপরে পরের দিন সকালবেলায় তো সুজানের ফেস পুরো দেখার মতন ছিল। আর এইসবের পর থেকে তো সমস্ত প্ল্যানই ফেল হয়ে যায়, কারণ ঈশা এবার নিজের কাজে মনোযোগী হচ্ছিল আর সুজানও নিজের মতনই থাকতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ওরা এখানে একটি উইশেস এরিয়া দেখতে পায় যেখানে কিছু বছর আগে তারা তাদের উইশেসগুলো লিখে রেখেছিল আর সেই তাদের উইশেসগুলো আজও এখানে রয়ে গিয়েছে। ওরা দুজনে যখন তাদের উইশেসগুলো দেখে তখন তো পুরাতন দিনের কথা মনে করে ওরা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায়। ঈশাও সুজানকে বলে যে 3 বছর আমার সাথে ইউএসএ কি কি ঘটেছে আর আমি কি কি সময় কাটিয়েছি সমস্ত কিছু আমি তোমাকে বলবো, শুধুমাত্র একটি মিশন কমপ্লিট হওয়ার পরে। পরবর্তীতে আমরা দেখি যে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ঈশা ব্যাপারটা জানতে পারে যে সুজানের লাইফ এতটাও ভালো কাটছে না। সুজানের কোম্পানির একজন ইনভেস্টর যার নাম ডং, সে প্রায় সময় সুজানকে অনেক বেশি বিরক্ত করে। ঈশাও যখন অফিসে যায় তখন সে গাড়িতে কিছু একটা ভুলে রেখে এসেছিল, এজন্য সে আবারও আসে পার্কিং এরিয়াতে। এখানে সে শিনরানকে লুকিয়ে লুকিয়ে একটি মেয়ের সাথে কোনো ব্যাপারে প্ল্যানিং করতে শুনে ফেলে। এখানে শুধু সে এইটুকুই শুনতে পারে যে শিনরান মিস্টার তিয়াং এর সাথে কারোর একটা দেখা করার রেকমেন্ড করছিল। এর মানে হচ্ছে এটাই যে শিনরান মিস্টার টিয়াংকে পার্সোনালি ভালো মতনই চিনে। আসলে টিয়াং ছিল অনেক বড় একটি কোম্পানির মালিক। এরপরে ওদের একটি মিটিং হয় যেখানে সুজান সবাইকে জানায় যে পরবর্তী রিসর্টে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের ইনচার্জ আমি ঈশাওকে বানাবো, কারণ এই প্রজেক্টের আইডিয়াটি ওরই ছিল। এসব কিছু শোনার পরে তো সিনরান অনেক বেশি জেলাস ফিল করতে থাকে।
তাই সিনরান বাইরে এসে সুজানকে বলতে থাকে যে আমি ঈশ্বরের থেকে সিনিয়র, তাই তুমি যেটা করছো সেটা কিন্তু আমার সাথে ফেয়ার হচ্ছে না। কিন্তু সুজান ওকে বলে যে ফেয়ার তো তাহলে সেটাও না যেটা 3 বছর আগে তুমি আমার সাথে করেছিলে। তুমি আমার ফোন থেকে ঈশাওকে ব্রেকআপের মেসেজ করেছিলে, আর তুমি 3 বছরের জন্য আমাদের দুজনকে আলাদা করেছিলে। আর এত কিছু জানার পরেও আমি তোমাকে এই পজিশনে টিকিয়ে রেখেছি শুধুমাত্র তোমার কাজের জন্য, কারণ আমি কাজের ক্ষেত্রে একদম ফেয়ার। এসব কথা শোনার পরে তো সিনরানের অনেক বেশি রাগ হতে থাকে, আর সে একটি রিপোর্টারকে ফোন দিয়ে বলে যে তোমার জন্য আমার কাছে একটি গরম নিউজ রয়েছে। আর তারপরে সিনরান ইওয়ানের সাথে দেখা করতে যায়, যেখানে সে পার্ট টাইম জব করে। এখানে সে ইওয়ানকে বলতে থাকে যে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব যদি তুমি প্রেসের সামনে এসে ব্যাপারটা জাস্টিফাই করো যে তুমি ঈশাওকে অনেক ভালো মতন চিনো, আর সে আমেরিকাতে 3 বছর ধরে তোমার সাথে একই জেলে ছিল। এইভাবে আমরা ঈশাওয়ের রেপুটেশন সবার সামনে খারাপ করতে পারবো। ইওয়ান তো তাকে কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে আসে। তবে সে ঈশাওকে একটি জায়গাতে ধরে ফেলে আর তাকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে যে তুমি এখন পর্যন্ত আমাকে টাকা ট্রান্সফার কেন করোনি। এখানে তো ওদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় সুজানও সেখানে চলে আসে। সুজানকে দেখে তো ইওয়ান তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। আর এসব ঘটনার পর তো ঈশা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তবে সে তো ইওয়ানকে কোনো টাকা দিতে চাচ্ছিল না, কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না। ও তো এই ব্ল্যাকমেলিংটাকে অনেক বেশি ভয় পেত। সে সুজানের রেপুটেশনে কোনো খারাপ দাগ পড়তে দিতে চাচ্ছিল না, কারণ ওকে এবং ওর বাবাকে কনস্ট্রাকশনে ফ্রড করার কারণে শাস্তি পেতে হয়েছিল। আর সুজানও এখন কনস্ট্রাকশনেরই কাজ করে। এরপরে তো ঈশাও যায় জিওনের সাথে দেখা করতে পার্কিং এরিয়াতে, আর তাকে বলে যে তুমি আমার পুরাতন অনেক ভালো একটা ফ্রেন্ড, আর আমার তোমার সাহায্যের প্রয়োজন, কারণ আমি সুজানকে কোনো বিপদে পড়তে দেখতে পারবো না। আমার জন্য ও কোনো ক্ষতির সম্মুখীন হোক এটা আমি কখনোই চাই না। আমি আমার বাবাকে ডুবতে দেখেছি, আর এই কাজের কারণে সে তার নিজের জীবনও দিয়ে দিয়েছে। এটি বলেই তো ঈশাও সিসিটিভির সামনে জিওনের সাথে এমন অ্যাক্টিং করতে থাকে যেন এটা দেখে মনে হয় যে ওরা দুজন এখানে কিস করছে। আসলেও এটা ভালো মতনই জানতো যে ইওয়ানের খোঁজ করতে গিয়ে সুজান নিশ্চয়ই সিসিটিভি ফুটেজ চেক করবে। ওইদিকে সুজান যখন সিসিটিভি ফুটেজ চেক করছিল তখন সে ওদের দুজনকে এভাবে দেখে ইওয়ানের তো আর খোঁজ করে না। কিন্তু যখন সুজান দেখে যে জিওনকে ঈশাও কিস করেছে তখন তো সে রেগে গিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে। লিয়াও তো ওকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে হয়তোবা এটা আমাদের ভুল বোঝাবুঝি হতে পারে। ওদের এই কথাবার্তাগুলো তো আড়াল থেকে সিনরানও শুনে ফেলে। ওইদিকে জিওন তো ঈশাওকে বোঝাতে থাকে যে তুমি যদি ডিভোর্সের সিদ্ধান্ত নাও তাহলেও সেটা অনেক ভেবেচিন্তেই নিও। কিন্তু ঈশাও তো পুরোদমে কনফার্ম ছিল যে সে আজও সুজানকেই ভালোবাসে। এই জন্য সে জিওনকে বলে যে আমি ওকে আমার বাবার মতন ডুবে যেতে দেখতে পারবো না। ওইদিকে সুজানও তো ওদের দুজনকে খুঁজতে খুঁজতে একটি জায়গাতে চলে আসে। এইখানে আসার পরেই তো ও ফার্স্টে জিওনকে একটি পাঞ্চ মেরে দেয় আর ওর সাথে লড়াই করতে থাকে। সেই সময় ঈশাও এসে ওদের দুজনের মাঝে ঝামেলাটি থামায়, আর সে সুজানকে বলতে থাকে যে আমি আগে তোমাকে লাইক করতাম, কিন্তু এখন তুমি আমার সাথে ফোর্সফুলি বিয়ে করেছো, আর সব সময় তুমি আমার উপরে অধিকার ফলানোর চেষ্টা করতে থাকো। এই জন্য দিন দিন আমি তোমাকে ঘৃণা করতে শুরু করেছি। তাই আমি তোমার উপরে জিওনকে প্রেফার করি। তুমি দয়া করে আমার লাইফ থেকে বেরিয়ে যাও। ঈশাও তো ইচ্ছে করে সুজানকে হার্ট করে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু এরপরেও সুজানের মন মানছিল না। তার এটাই মনে হচ্ছিল যে ঈশাও তার সাথে যেগুলো করছে সেগুলো শুধুমাত্র অভিনয়। ওইদিকে ঈশাও বেচারির হালও তো অনেক খারাপ ছিল। সে একা একা বসে অনেক কান্না করতে থাকে, আর সেই সব দিনের কথাও মনে করতে থাকে যখন সে এবং সুজান একসাথে ছিল। আর এখনো যখন সুজান ওকে জোর করে বিয়ে করেছে তারপরেও সে ওর অনেক বেশি কেয়ার করত। পরের দিন ওরা ওদের অফিসের একটি নতুন প্রজেক্ট অ্যানাউন্স করার জন্য একটি জায়গা বুকিং করে সেখানে অ্যারেঞ্জমেন্ট করছিল। আর এখানে সিনরান এবং তার ফ্রেন্ড মিলে সমস্ত প্ল্যানিং করে রেখেছিল। ও জিওনের সাথে মিলে পুরো দুনিয়ার সামনে ঈশাওকে বদনাম করতে চাচ্ছিল। আর এইসব ব্যাপারে তো ও আগে থেকে ওদের ক্লায়েন্ট এবং স্পন্সরের মধ্যে একটু একটু করে ছড়িয়ে দিয়েছিল। মিস্টার জাও এসেও তো সুজানদের সামনে এই ব্যাপারে কথা বলতে থাকলে সুজান তাদেরকে বলে দেয় যে এটা শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি। সেই সময় আমরা দেখতে পাই যে সুজান এবং জিওনের মাঝে তো একটু ঝগড়া শুরু হয়ে যায়। তখনই একটি মেয়ে এসে জিওনের গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। সুজান তখন জিওনের ড্রেস ওয়াশ করতে এবং সবকিছু ঠিকঠাক করার জন্য একটি রুমের কি দিয়ে দেয়। আর একটি মেয়ে তো এই সুযোগ নিয়ে ওদের দুজনের ঝগড়া করার ছবি ক্লিক করে ঈশাওকে পাঠিয়ে দিয়েছিল। ঈশাও তো এটি দেখা মাত্র তাড়াহুড়া করে সেখানে চলে
চলে আসে যে ওরা দুজনে আবার এখানে কি তামাশা শুরু করলো। সেই সময় ওই মেয়েটি ঈশাওকে বলে যে সুজানকে তো জিউন অনেক বেশি মারধর করেছে, যার কারণে সুজান একটি রুমে গিয়েছে, এই নাও ওই রুমের চাবি। ঈশাওকে এসব কিছু বলার পরে তো ওই মেয়েটি যায় তাদের ক্লায়েন্টের কাছে এবং সে মিস্টার জাওকে বলে যে এই হোটেলের একটি রুমে আমরা একটি গেমের ব্যবস্থা করেছি, আপনারা কি আমার সাথে যেতে চান? এটা বলে তো সে ওনাদেরকে ওই রুমের দিকে নিয়ে যেতে থাকে যেখানে জিউনকে সুজান ড্রেস চেঞ্জ করার জন্য পাঠিয়েছিল। সেই সময় জিউন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আসলে এই মেয়েটির প্ল্যান ছিল যে সে এখানে ঈশাওয়ের সাথে জিউনকে ধরে ফেলবে, তবে জিউনের সাথে তো এই রুমে আর কোনো মেয়ে ছিল না। সেই সময় তো বাইরে থেকে ঈশাও তার হাজবেন্ড সুজানের সাথে রুমের মধ্যে এন্ট্রি করে, যার ফলে তো ওই মেয়েটির কর্মকাণ্ড ওদের দুজনের সামনে ক্লিয়ারলি চলে আসছে। আসলে ঈশাওয়ের ফ্রেন্ড ওদের সমস্ত প্ল্যানিং শুনে ফেলেছিল, যার কারণে সে ঈশাওদেরকে বলে সমস্ত প্ল্যানিং এ ওদের উপরে উল্টা ফেলে দেয়। এখানে তো সিনরানকে বাঁচানোর জন্য ওর ফ্রেন্ড সমস্ত দোষারোপগুলো নিজের উপরে নিয়ে নেয় আর সে বলতে থাকে যে আমি ঈশাওকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতাম, কারণ ও আর আমি একই দিনে কোম্পানি জয়েন করি, কিন্তু ওকেই সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো, এই জন্য আমি ওকে কোম্পানি থেকে বের করতে ওকে বদনাম করার চেষ্টা করেছি। সমস্ত দোষারোপ সে নিজের উপরে নিয়ে লাস্ট পর্যন্ত সে রিজাইন করে সেখান থেকে চলে যায়। ওরা তো ভালো মতনই জানতো যে এইসব কিছুর পেছনে কোথাও না কোথাও সিনরানের হাত রয়েছে, তবে ওদের কাছে কোনো প্রমাণ না থাকার কারণে ওরা চুপ হয়ে যায়। ওরা সিদ্ধান্ত নেয় যে আমরা আবারও কোনো প্ল্যানিং করব আর এবার সিনরানকে আমরা হাতে নাতে ধরবো। এরপরে আমরা দেখি যে ঈশা সুজানের সাথে একটি জায়গাতে বসেছিল। এখানে তো সে সুজানকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে আমি আমেরিকাতে 3 বছর জেলে কাটিয়ে এসেছি আর ওখানে আমার সাথে ইউয়ানের পরিচয় হয়েছিল যে বর্তমানে এখন আমাকে ব্ল্যাকমেল করছে। আমি চাই না যে আমার খারাপ ইমেজের কোনো ছায়া তোমার উপরে পড়ুক, কিন্তু সুজান তাকে বলতে থাকে যে তুমি নির্দোষ হওয়ার সত্ত্বেও এতদিন জেলে কাটিয়েছো, তুমি কোনো কিছু ভুল করনি, যা ভুল করেছো তুমি অতীতে সেগুলো তোমার বাবা জোরাজুরিতে করেছিলে, এখন আমি তোমার পাশে আছি, আমি কখনোই তোমার মাথা নিচু হতে দিব না। এইভাবেই তো তাদের দুজনের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা তৈরি হয়েছিল সেটি তারা আজ দুজনে বসে সমস্ত কিছু ক্লিয়ার করে নেয়, যার ফলে তাদের দুজনের মাঝে এখন সব ঠিক হয়ে যায়। আর এরপর থেকে তো সুজান ঈশাওকে তার অফিস রুমে বারবার বাহানা দিয়ে ডাকার চেষ্টা করতে থাকে আর এক পর্যায়ে তো সে তার হাত কাটারও অভিনয় করে, যাতে করে ঈশাও এটি দেখে তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে। ঈশাও যখনই তার কাছে আসে তখনই তো সে ঈশাওকে ধরে তার কোলে বসিয়ে নেয়। তবে তাদের রোমান্টিক এই মুহূর্তটাও এখানে শেষ হয়ে যায়, কারণ তখনই সেখানে লিয়াও চলে আসে। যাই হোক, ওরা সবাই তো অনেক বেশি খুশি ছিল, কারণ ওদের রিসর্টের প্ল্যানটি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে আর এসবের জন্য তো ওদেরকে এবার টিয়াং এর কোম্পানির সাথে কোঅপারেট করতে হবে। কিন্তু এখানে সিনরান অবজেক্ট করে, ওর বিহেভিয়ার দেখে তো এটাই মনে হচ্ছিল যে সে টিয়াং এর কোম্পানির সাথে কোঅপারেট করতে চাচ্ছে না। সিনরান বলতে থাকে যে এই ফিল্ডে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, যার ফলে আমাদের লস হতে পারে। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে মিস্টার টিয়াং যখন জি গ্রুপের সাথে কাজ করত তখন সিনরান টিয়াং এর সাথে মিলে মিস্টার জি এর কোম্পানির সাথে ধোঁকা করেছিল, ওনার সমস্ত ইনফরমেশন ওরা লিক করে দিয়েছিল, যার ফলে তো মিস্টার জি ব্যাংক্রাফট হয়ে যায়। আজও সিনরান গিয়ে মিস্টার টিয়াং এর সাথে দেখা করে, তবে মিস্টার টিয়াং এমন অ্যাক্টিং করতে থাকে যেন সে সিনরানকে চিনেই না। মিস্টার টিয়াং সিনরানকে বলে যদি পুরাতন কথাগুলো উঠে আসে তাহলে তুমি ফাঁসবে, আমি তো আমার দিক থেকে পুরো ক্লিয়ার আছি। এসব কিছু শোনার পরে তো সিনরান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, তাই সে ইওয়ানের সাথে দেখা করতে যায় আর তাকে বলে যে তুমি মিডিয়ার সামনে এসে কিছু তো বলো। ইওয়ান তখন বলে যে এটি করলে তো আমারও বদনাম হবে আর এই জন্য তো ফিউচারে আমাকে কেউ কাজ দিবে না, তাই আমি এই কাজ করতে পারবো না। তবে ইয়নের কাছে তো প্ল্যান বি ছিল, সে গিয়ে ঈশাওকে কিডন্যাপ করে নেয়। ও তো এটাই ভেবেছিল যে ঈশাওয়ের মাধ্যমে সে তার হাজব্যান্ডের থেকে অনেক বেশি টাকা চাইবে। সিনরান যখনই জানতে পারে যে ঈশাও কিডন্যাপ হয়ে গিয়েছে তখন তো সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। ওর পুরো সন্দেহ যায় ইওয়ানের উপরে, আর সে জানতো যে ইওয়ান আজকাল কোন ওয়্যার হাউসে থাকে, আর ও এটা বুঝে যায় যে ইওয়ান তার মানে ওখানেই ঈশাওকে রেখেছে, যার কারণে সিনরান তো এটি হিন্ট ছেড়ে যায় লিয়াওয়ের কাছে। আর যখনই ইওয়ানের তরফ থেকে সুজানদের কাছে ফোন আসে তখনই তো ঈশাও কথায় কথায় হিন্ট ছেড়ে দেয় যে আমি একটি ওয়্যার হাউসে আটকা পড়ে আছি। ওরা তো তখন ঈশাওকে খুঁজতে শুরু করে দেয়, তবে ঈশার এক্সাক্ট লোকেশনটা
ওদেরকে কেউ না বরং শিনরানি দিয়েছিল। আর শেষ পর্যন্ত ইউয়ান যখন ঈশাওয়ের উপরে আঘাত করতে যাচ্ছিল তখনই সেখানে সুজান এসে ওকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে ঈশাওকে যখন সুজান বাসায় নিয়ে আসে তখন ঈশাও তাকে বলতে থাকে যে আমার একদমই ভয় করছিল না ওখানে, জানো, কারণ আমি জানতাম আমার সুজান আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসবে। সুজানও তো খুশি হয়ে ঈশাওকে কিস করে নেয়। এরপরে আমরা দেখতে পাই যে সুজান তো গুগলে সার্চ করে দেখতে থাকে যে কিভাবে সে তার ওয়াইফকে প্রপোজ করবে। সেই সময় তো ঈশাও তার কাছে আসে। আসলে সে এখানে সুজানের ল্যাপটপ নিতে এসেছিল কারণ তার কিছু কাজ করার ছিল, আর সে নিজের ল্যাপটপটি কোম্পানিতে ভুলে রেখে এসেছে। ঈশা যখন সুজানের ল্যাপটপটি নিয়ে যেতে থাকে আর সে যখন সার্চ বারে এই কোশ্চেনগুলো দেখতে পায় তখন তো সে অনেক লজ্জার মধ্যে পড়ে যায়। রাতের বেলা ঈশা যখন ঘুমাচ্ছিল তখন সে এইসবই স্বপ্ন দেখতে থাকে যে কিভাবে সুজান তার কাছে এসে তাকে সিডিউস করার চেষ্টা করছে। এইসব স্বপ্ন দেখতে দেখতেই তো ঈশার সকালবেলায় ঘুম ভাঙে, আর সে যখনই তার সামনে সুজানকে দেখতে পায় তখনই তো সে পুরো শকড হয়ে যায়। সুজান ওকে জিজ্ঞাসা করে যে তুমি ঘুমের মধ্যে অনেক হাসছিলে, তুমি কি স্বপ্নে আমাকে দেখছিলে? যাই হোক, অফিসে যাওয়ার পরে তো সুজান নিজের তরফ থেকে পুরো দমে চেষ্টা করে কিছু ইনফরমেশন কালেক্ট করে, আর এই ইনফরমেশনগুলো ছিল তার আঙ্কেল জির মৃত্যু এবং তার কোম্পানি ব্যাংক্রাফট হওয়ার ব্যাপারে। এই ইনফরমেশনগুলো পাওয়ার পরে তো সে এসে ঈশাওয়ের সাথে এই ব্যাপারে শেয়ার করে। ওদের কাছে তো এই সব কিছুর পিছনে মিস্টার টিয়াং এর হাত রয়েছে বলে মনে হচ্ছিল। ওরা দুজনে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে মিস্টার টিয়াংকে শিনরান চিনত, তার মানে ওদের দুজনের মাঝে কোনো কানেকশন রয়েছে। যাই হোক, পরের দিনই তো ওরা ব্যাপারটা জানতে পারে যে ঈশাওয়ের জেলে থাকার খবরটি কেউ একজন লিক করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া, মেন মিডিয়া সব দিকে তো শুধুমাত্র এই খবরই চলছিল, আর এই সব কিছুর ইফেক্ট তো পড়তে চলেছিল সুজানের নেক্সট রিসোর্টের প্রজেক্টের উপরে, যার ইনচার্জ সে ঈশাওকে বানিয়েছিল। এখন সুজানের ইনভেস্টররা তাকে হুমকি দিয়ে বলতে থাকে যে তুমি একটা কাজ করো, তুমি ঈশাওকে তোমার কোম্পানি থেকে ফায়ার করে দাও, আর এটা না করতে পারলেও ওকে ইনচার্জের পজিশন থেকে সরিয়ে দাও, আর নিজেকে ওর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। তোমাদের দুজনের বিয়ে এখন পর্যন্ত রেজিস্টার হয়নি, তাই তুমি সবাইকে এটা বলে দাও যে ঈশাও তোমার কেউ হয় না। এখন বেচারা সুজানেরও তো আর কিছু করার ছিল না, সে পুরো নিরুপায় ছিল। সে তো পরপর 2 দিন ঈশাওয়ের সাথে কোনো কন্ট্যাক্টই রাখে না, আর এইসবের কারণে তো ঈশাও অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। তাই সে সুজানের অফিসে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি ইনচার্জের পজিশন থেকে আমাকে সরিয়ে দিয়েছো, 2 দিন থেকে তুমি বাসায় পর্যন্ত আসোনি, তুমি কি আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাচ্ছ? যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমি এখান থেকে রিজাইন করে চলে যাচ্ছি। এইসব কিছু যখন শিনরান জানতে পারে তখন তার কাছে মনে হয় যে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে, আর সে সুজানের লাইফ থেকে ঈশাওকে সারা জীবনের জন্য বের করে দিয়েছে। ঈশা অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে শিনরানের সাথে একা গিয়ে দেখা করে, আর তাকে বলে যে তুমি আমার বিরুদ্ধে গিয়ে এত কিছু করলে, কিন্তু আমি তো তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম, আমি সব সময় তোমাকে অনেক সাহায্য করেছি। যখন তোমাকে তোমার পার্ট টাইম জব থেকে বের করে দিয়েছিল তখন আমি আমার বাবার কোম্পানিতে তোমার কাজের সুযোগ করে দিয়েছিলাম। এইসব কিছু শুনে শিনরান বলতে থাকে যে তুমি যখনই আমাকে সাহায্য করতে তখনই আমার মনে হতো যে তুমি আমার উপরে দয়া দেখাচ্ছ, তুমি অনেক বড় লোক ছিলে আর আমি ততটাই গরিব ছিলাম, আর সুজানও শুধু তোমার উপরে ইন্টারেস্ট দেখাতো, আর এসব কিছুর জন্য তোমার উপরে জেলাসি হওয়াটা তো স্বাভাবিক। শিনরান যেতে যেতে ঈশাওকে এটাও বলে দেয় যে আমি তোমার বাবার কোম্পানির কিছু তথ্য লিখত করেছিলাম, তবে আমি এমনটা কোনোদিন চাইনি যে তোমরা ব্যাংক্রাফট হয়ে যাও, আর তোমার বাবা যে নিজের জীবন দিয়ে দিবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আমি তো শুধু এটুকুই ভেবেছিলাম যে এগুলো লিক করার কারণে তোমাদের কোম্পানির প্রফিট কিছুটা কমে যাবে। আসলে এই সমস্ত কথাগুলো ঈশাও তার ফোনে রেকর্ড করে নিয়েছিল। শিনা যখন এই ব্যাপারটা বুঝতে পারে তখন সে ঈশার থেকে ফোনটি কেড়ে নিতে গিয়ে তো ওই বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যেতে যাচ্ছিল, তবে ঈশাও তো নিজের জীবনের পরোয়া না করে এখানে শিনরানকে বাঁচিয়ে নেয়। এরপরে আমরা ওদের দুজনকে হসপিটালে দেখতে পাই। শিনরান এখানে ঈশাওকে বলে যে তোমার আমার জীবন বাঁচানোর কি দরকার ছিল। ঈশাও তখন ওকে বলে যে আমি এক সময়ের আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচিয়েছি, এছাড়া আর কিছু না, তবে তুমিও তো আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। ওই দিন ওয়্যার হাউসের ঠিকানাটা তো তুমি সবাইকে দিয়েছিলে, যেটি লিয়াও আমাকে বলেছে। শিনরান তো যেতে যেতে ঈশাওকে সরি বলে আর তাকে বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাকে সাহায্য করব। মিস্টার টিয়াং এর বিরুদ্ধে আমার কাছে অনেকগুলো প্রমাণ রয়েছে, যখন তোমার এটা প্রয়োজন হবে আমাকে বলো।
আর এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে এটাই সেই প্ল্যানিং ছিল যেটা ওরা তিনজন মিলে সিনরানের বিরুদ্ধে করেছিল, যাতে করে সিনরানের কাছে এটাই মনে হয় যে সুজানই ঈশাওকে তার লাইফ থেকে বের করে দিয়েছে, আর সিনরান নিজে থেকে যাতে এসে ঈশার সামনে সমস্ত সত্যটা কবুল করে নেয়। এইবার ঈশা, সুজান এবং সিনরানের হেল্পে তো তার বাবা যে পুরো নির্দোষ ছিল সেটার প্রমাণ সে চারিদিকে ছড়িয়ে দেয়। আর এরপরে মিস্টার টিয়াং যে আসল দোষী ছিল তাকে পুলিশেরা গ্রেফতার করে নেয়। এবার ফাইনালি ঈশার লাইফ তো পুরো সেটেল হয়ে গিয়েছিল। এরপরে আমাদের দেখানো হয় যে জিওন সবাইকে বলছে যে আজকাল আমার বিজনেস পুরো সেটেল হয়ে গিয়েছে, আর তার কোম্পানির কিছু কাজের জন্য তাকে আবারও ইউএসএ যেতে হবে, আর এই ব্যাপারে এসে সবাইকে এসে বলে। আর এরপরে তো সব ফ্রেন্ডরা মিলে একসাথে বসে ড্রিঙ্ক করে মজা করতে থাকে। আর সেই প্রথমের মতন আবারও সবাই ড্রিঙ্ক করে তো পুরো টাল্লি হয়ে যায়, শুধুমাত্র সুজান এবং জিউন বাদে। জিউন এখানে সুজানকে বলে যে আমি তোমার থেকে শুধু এই প্রমিসটুকুই নিতে চাই যে তুমি সারা জীবন ঈশার অনেক খেয়াল রাখবে, আর আমার শুধু এইটুকুই ইচ্ছা যে তোমরা দুজনে সারা জীবন অনেক হ্যাপি থাকো। রাতের বেলায় আমরা দেখতে পাই যে সুজান ঈশাওকে তার সাথে করে একটি সাইডে নিয়ে যায় এবং তাকে বলে যে সরি, আমি তোমাকে জোরপূর্বক বিয়ে করেছি, তবে আমি তোমাকে ম্যারেজ প্রপোজাল তো করতেই পারি, তাই না? এটা বলেই সে ঈশাওয়ের সামনে নিলস ডাউন হয়ে একটি রিং বের করে ওকে প্রপোজ করে, আর ওকে বলতে থাকে যে আমি আমার সারা জীবন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমার সাথেই থাকতে চাই, আমি সারা জীবন তোমাকে খুশি রাখতে চাই, শুধুমাত্র একটি বিয়ের বন্ধন এটার জন্য যথেষ্ট না, তবে আমি সবসময় এটাই প্রমাণ করতে থাকবো যে আমি তোমাকে কতটা বেশি ভালোবাসি। তাহলে বলো, তুমি কি আমাকে আবারও বিয়ে করতে চাও? ঈশাও তো তাকে হ্যাঁ বলে দেয়। সুজান তখন ঈশাওকে রিং পরিয়ে দিয়ে একটি সুন্দর কিস করে নেয়। আর এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।